বাড়িতে পুলিশ এসেছে? কি? কেন? জানি না, ওরা আমার সামনেই বসে আছে, মিষ্টিকে খুঁজতেছে। মিষ্টিকে খুঁজতেছে? কি করেছে মিষ্টি? ওর নামে নাকি থানায় মামলা আছে। মামলা? কিসের মামলা? জানি না, ওরা মিষ্টিকে চাচ্ছে। তুই তাড়াতাড়ি বাসায় এসে ওদের সাথে কথা বল। আমি এক্ষুনি আসছি, তাড়াতাড়ি আয় বাবা। মিষ্টি আর রিয়াকে সাথে নিয়ে মামুন দ্রুত বাসায় ফেরে। ড্রয়িং রুমে তখনও 2 জন পুরুষ আর একজন মহিলা পুলিশ বসে আছে। মামুনকে রুমে প্রবেশ করতে দেখে একজন পুলিশ সামনে এগিয়ে আসে। এনাদের মধ্যে মিষ্টিকে? কি হয়েছে স্যার? মিষ্টি কি করেছে? ওনার নামে মার্ডার কেস আছে। কি? মার্ডার? কি বলছেন এসব? আমি ঠিকই বলছি। কবে করেছে খুন? 6 মাস আগে। এরপর থেকেই উনি পলাতক। আজ গোপন সূত্রের ভিত্তিতে ওনার খবর পেয়েছি আমরা। ভালোই ভালোই ওনাকে আমাদের হাতে তুলে দিন, না হলে আপনাকেও বিপদে পড়তে হবে। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? মনে করেন হুমকি? আপনি খুনের আসামিকে সাহায্য করছেন। কি প্রমাণ আছে যে মিষ্টি খুনি? যদি আপনি প্রমাণ দিতে পারেন তাহলে আমি নিজেই মিষ্টিকে আপনার হাতে তুলে দিব। প্রমাণ আদালত করবে, আমাদের কাজ আমাদের করতে দিন। অন্তত এটা তো বলতে পারেন যে কাকে খুন করেছে বা কোথায় খুন করেছে। মিষ্টি আর রিয়া 2 জন পুলিশের ভয়ে জড়সড় হয়ে একটু দূরে দাঁড়িয়ে আছে। 6 মাস আগে উনি ওনার বিয়ের রাতে তার স্বামীর বাড়ির এক লোককে ছুরি দিয়ে আঘাত করে বিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। ঠিক তার পরদিন রাতে সেই লোকটাকে তার স্বামী ঢাকা নিয়ে যাচ্ছিল চিকিৎসার জন্য। মিষ্টি সেখানে এসে ওনার স্বামীকে গাড়ির সামনে ধাক্কা দিয়ে খুন করে। মিষ্টি যাকে ছুরি দিয়ে আঘাত করে সেই লোকটাই এর সাক্ষী এবং তিনি মামলা করেন। মিষ্টির পরিবারকে সবসময় পুলিশি জিজ্ঞাসাবাদে রাখা হতো। আজ তারাই আমাদের মিষ্টির ঠিকানা দিয়েছেন। স্যার, আপনি যা বলছেন সবই আমি বুঝেছি। এখানে সম্পূর্ণ কাহিনীটা ভুলভাবে আপনাদের উপস্থাপন করা হয়েছে। আমি আপনাদের সবটা খুলে বলছি। দেখুন ভাই, কাহিনী শোনা আমাদের কাজ না। আপনাদের যা বলার কোর্টে এসে বলবেন বা প্রমাণ করবেন। আমরা তদন্ত করে 2টো ঘটনার সাথে মিষ্টির সম্পৃক্ততা পেয়েছি। স্যার, কি বলছেন এসব? আগামী সপ্তাহে আমাদের বিয়ে। এখন যদি ওকে আপনারা নিয়ে যান তাহলে একটা সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। প্লিজ বোঝার চেষ্টা করুন। আগামী সপ্তাহে আমরা ওনাকে কোর্টে চালান দিব। এর আগে যদি কিছু করতে পারেন তাহলে তো ভালোই, না হলে ঝামেলা অনেক বাড়বে। আর কোনো কথা না শুনে মিষ্টিকে চিহ্নিত করে পুলিশ সাথে করে নিয়ে হাঁটা দেয়। মিষ্টি 2 চোখের পানি ফেলতে ফেলতে পেছন ফিরে তাকায়। মামুন দৌড়ে মিষ্টি কাছে আসে। একদম চিন্তা করবে না, তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে ফিরিয়ে আনবই। এখনো 1 সপ্তাহ সময় আছে, এর আগেই আমি তোমায় নিয়ে আসব। মিষ্টির সাথে কথা বলতে বলতে মামুন রাস্তায় চলে আসে। ততক্ষণে মিষ্টিকে গাড়িতে তুলে নেওয়া হয়। যাওয়ার আগ পর্যন্ত মিষ্টি আর কোনো কথা বলেনি। ঘরে এসে ঠাস করে সোফায় এসে বসে মামুন। মা আর রিয়াও পাশে বসে আছে। সব আমার দোষ। আমার জন্যই মিষ্টিকে আজ জেলে যেতে হলো। কি করেছিস তুই? বিকেলে মিষ্টির বাবা মায়ের কাছে গিয়েছিলাম। মিষ্টি আমায় বারবার নিষেধ করেছিল যে ওরা মানুষ ভালো না, তবুও চলে গিয়েছিলাম। ভেবেছিলাম মানুষ তো পরিবর্তন হয়, হয়তো তারাও হয়েছে। ওরা আমায় কেঁদে কেঁদে বলেছিল যেন ঠিকানাটা দেই। বিয়ের দিন লুকিয়ে লুকিয়ে এসে একবার মিষ্টিকে দেখে যাবে। বিশ্বাস করে ঠিকানাটা দিয়েছিলাম। যারা মেয়েটার জীবনটা নরক বানিয়ে দিয়েছিল, তুই তাদের কাছে কোন ভরসায় গিয়েছিলি? এতটা বোকা কি করে হলি তুই? বুঝতে পারিনি মা, অনেক বড় ভুল করে ফেলেছি আমি। যেভাবেই হোক ওকে বের করে নিয়ে আয়। ওকে আমি নিয়ে আসব, সব প্রমাণ আমি জোগাড় করব বলেই মামুন ঘর থেকে বেরিয়ে পড়ে। সোজা থানায় এসে মিষ্টির মুখোমুখি দাঁড়ায় মামুন। আমায় ক্ষমা করে দিও, তোমার কথা না শুনে তোমায় বিপদে ফেলে দিলাম। কি করেছেন আপনি? তোমার মায়ের কাছে গিয়েছিলাম, পুলিশ ওখান থেকে ঠিকানাটা পেয়েছে। মুচকি হেসে মিষ্টি জবাব দেয়, আপনি একটা পাগল। কথা বলবেন না বলে ঠিকানাটা নিয়েছিলেন। যাই হোক, আল্লাহ ভাগ্যে যা রেখেছেন তাই হবে। কিচ্ছু হবে না, আমি আছি কি করতে, একদম চিন্তা করবে না। আপনাদের খুব মনে পড়বে। রিয়া তো আমাকে ছাড়া ঘুমাতে পারে না। ওকে বলবেন কয়েকদিন কষ্ট হবে, পরে ঠিক হয়ে যাবে। তোমার মৃত স্বামীর ঠিকানাটা দিবে? আমি তো ভিতরে, এবার কি নিজের বিপদ বাড়ানোর চিন্তা করছেন? বাসায় যান, ঠিকানাটা দাও। কি করবেন ঠিকানা দিয়ে? যে তোমার নামে এই মিথ্যে মামলা করেছে তাকে খুঁজে বের করে মামলা তুলে নিতে বলবো।
দিব না। দিতে বলেছি? না, আপনি চলে যান। না দিলে আমি আর বাসায় ফিরব না। কেন এমন করছেন? ওরা ভালো মানুষ না, আপনার ক্ষতি করে ফেলবে। যদি তুমি না দাও তাহলে কি আমি ওকে খুঁজে বের করতে পারবো না? প্লিজ এমন করবেন না, বাসায় ফিরে যান। চিন্তা করো না, তোমাকে নিয়েই আমি বাসায় ফিরব, এর আগে না। মিষ্টিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মামুন বেরিয়ে পড়ে। জোরে জোরে চিৎকার করে মিষ্টি মামুনকে ডাকছে, কিন্তু সেই আওয়াজ আর মামুনের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। আম্মু, রাতের প্রায় 3টা, ভাইয়া এখনও ফিরল না। হ্যাঁ রে মা, অনেকক্ষণ যাবত ওকে ফোন দিচ্ছি, ফোনটাও বন্ধ বলছে। আমার তো খুব চিন্তা হচ্ছে। ভাইয়া কি মিষ্টির জন্য থানায় বসে আছে? চলো আমরা গিয়ে দেখি। এত রাতে বাহিরে বের হওয়া ঠিক হবে না, সকাল পর্যন্ত দেখি, এরপর যাব। পরদিন সকাল সকাল সানু বেগম রিয়াকে সাথে নিয়ে থানায় যায়। আমার মেয়ের সাথে দেখা করতে এসেছি। ওনার তো জামিন হয়ে গেছে। জামিন হয়ে গেছে? কখন? কাল রাতেই ওনার স্বামী এসে ওনাকে নিয়ে গেছে। স্বামী? জি। পুলিশের কথার আগামাথা কিছু বুঝতে না পেরে থানার বাহিরে এসে বসে সানু বেগম। আম্মু, মিষ্টির স্বামী কে? জানি না রে মা, আমিও তো প্রথম শুনলাম। তোর ভাইও তো ফোন ধরতেছে না, কি যে করি আমি। আমার প্রেশার বেড়ে যাচ্ছে। চলো বাসায় চলো। বাসায় গিয়ে কি করব? মিষ্টি কোথায় চলে গেল? তোর ভাইয়ারও কোনো খবর নেই। একটু পর মামুনের ফোন থেকে সানু বেগমের কাছে কল আসে। মা, কই তোমরা? তুই কই বাবা? তোকে কত খুঁজতেছি। আমি তো বাসায় আসলাম, তোমরা কই গেছো? আমরা থানায়। থানায় কেন? জলদি বাসায় এসো। আচ্ছা, আসতেছি। কে আম্মু? ভাইয়া কল দিছে? হ্যাঁ। কই সে? বাসায় বলল চল। হ্যাঁ চলো। রিয়া আর সানু বেগম বাসায় এসে দেখে মামুন ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছে। কই ছিলি তুই সারা রাত? কোথাও যায়নি তো। তাহলে বাসায় কেন আসলি না? একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়েছিলাম। তোমরা থানায় কেন গেলে? তুই ফিরে আসছিলি না, তাই ভাবলাম মিষ্টির জন্য হয়তো থানায় বসে আছিস। কিন্তু গিয়ে দেখি মিষ্টিও থানায় নেই। ওর স্বামী নাকি ওকে জামিন করিয়ে নিয়ে গেছে। আর তুই এখন রুমে এসে টিভি দেখছিস? কোথায় থেকে এলো মিষ্টির স্বামী? শুনবে? কি শুনবো? কাল রাতে কি হয়েছে শুনবে? কি? বসো এখানে। মিষ্টিকে বাঁচানোর কোনো উপায় না পেয়ে পুরো পাগল হয়ে গিয়েছিলাম। আমার প্রয়োজন ছিল সেই লোকটাকে যে মিষ্টির নামে মামলা করেছিল, কিন্তু তার ঠিকানা আমি জানতাম না। তাই রাতেই মিষ্টির মায়ের কাছে গিয়েছিলাম। ওরা আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। হতাশ হয়ে ওদের বাড়ি থেকে ফিরে আসছিলাম। সামনেই একটা লোকের সাথে ধাক্কা লাগলো। আমার সাথে ধাক্কা লেগেই লোকটা পড়ে যায়। ওই লোকটাকে দেখে বেশ অবাক হলাম। এত রাতেও লোকটা সানগ্লাস পরেছিল। আমার সাথে ধাক্কা খাওয়ায় তার সানগ্লাসটা পড়ে যায়। খেয়াল করে দেখলাম তার এক চোখ নষ্ট। তড়িঘড়ি করে লোকটা সানগ্লাস পরে সামনের দিকে হাঁটা দেয়। পেছন ফিরে দেখি সে মিষ্টির মায়ের ঘরের দিকেই যাচ্ছে। তখনই মিষ্টির কথা মনে পড়ে গেল, যেই লোকটা মামলা করেছিল তার তো এক চোখ নষ্ট ছিল, যা মিষ্টি নষ্ট করেছিল। লোকটার পিছু নিয়ে দেখি সে মিষ্টির মায়ের ঘরে প্রবেশ করে। মিষ্টির মায়ের ঘরটা বেড়ার ঘর হওয়ায় আমার জন্য বেশ সুবিধা হয়। তাদের ঘরের পেছনে গিয়ে বেড়ার ফাঁকে উকি দিয়ে কিছু কথা শুনলাম। এই নিন 50,000, বাকি 50 ওকে আমার হাতে তুলে দিলেই পেয়ে যাবেন। লোকটার দেওয়া টাকাটা হাতে নিয়ে মিষ্টির মা খুশিতে গজগজ করতে থাকে। বেশ অবাক হলাম ওদের কর্মকাণ্ডে, তাই ফোনটা বের করে বেড়ার ফাঁকে দিয়ে ভিডিও শুরু করি। মিষ্টিকে আজই তুমি পেয়ে যাবে। শুনেছি পুলিশ ওকে থানায় নিয়ে গেছে, এখনই ওকে ছাড়িয়ে নিয়ে আসবো। তুমি টাকাটা রেডি রাখো। টাকা রেডি আছে, ওকে শুধু আমার কাছে এনে দাও। একটু আগে মিষ্টিকে যেই লোকটা আশ্রয় দিয়েছিল সেই লোকটা এসেছে। তোমার ঠিকানা চেয়েছে, তাকে আমি তাড়িয়ে দিয়েছি। ভালো করেছো, কাউকে আমার ঠিকানা দিবে না। জলদি তোমার মেয়েকে আমায় এনে দাও। ও আমার জীবনটা শেষ করে দিয়েছে, আমার চোখ নষ্ট করেছে, ছুরির আঘাতে আমার চেহারাটা কুৎসিত বানিয়ে ফেলেছে। এর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। ওকে কেটে টুকরো টুকরো করে ফেললেও আমার গায়ের জ্বালা মিটবে না। ওর জন্য আমি সমাজে মুখ দেখাতে পারি না। ওর মতো কত মেয়েকে রেপ করে বুক ফুলিয়ে রাস্তা দিয়ে হাঁটতাম, কিন্তু ওই মেয়ের জন্য এখন আমায় মাথা নিচু করে হাঁটতে হয়। আমার এই কুৎসিত চেহারার জন্য আমার দিকে কেউ তাকায়ও না। সেদিন ওকে রেপ করতে পারিনি, আমায় ছুরি মেরে পালিয়েছিল। আর দেরি নয়, জলদি ওকে এনে দাও। চিন্তা করো না, তোমার করা মিথ্যে মামলা এসে ফেসে গেছে। তার পালানোর কোনো রাস্তা নেই। আমি ওকে বের করে নিয়ে আসবো থানা থেকে। চলো আমার সাথে। তারা তাদের কথা শেষ করে ঘর থেকে বেরিয়ে পড়ে। মিষ্টির মায়ের এমন মানসিকতা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। নিজের মেয়ে না হলেও ছোট থেকে তো নিজের মেয়ের মতো করেই মানুষ করেছিল। তার মনে কি একটুও মায়া জন্মায়নি? কিভাবে সে টাকার জন্য মেয়েকে শেষ করে দিতে পারে? মিষ্টির মতো আমার মনেও তার মায়ের জন্য প্রচণ্ড ঘৃণা জন্মায়। তাদের আগে থানায় এসে পৌঁছাই এবং ভিডিওটা পুলিশের হাতে তুলে দিই।
এর প্রায় 1 ঘন্টা পর মিষ্টির মা বাবা আর ওই লোকটা থানায় এসে পৌঁছায়। আমি পেছনেই বসেছিলাম। মিষ্টির মা এসে পুলিশের কাছে বলে যে তারা যেই মেয়েকে গ্রেপ্তার করেছে সেটা আসল অপরাধী নয়, ঠিকানা সম্ভবত ভুল ছিল, তাই ওই মেয়েটাকে যেন তারা ছেড়ে দেয়। মেয়েটা সম্পূর্ণ নিরপরাধ। পুরো অফিস চারদিক থেকে পুলিশ ঘিরে ফেলে, তাদের অবাক করে দিয়ে সবাইকে গ্রেপ্তার করে ভিতরে নিয়ে যাওয়া হয়। আমি ওখানেই বসেছিলাম। ঘন্টা 2 পর সেই পুলিশটা আমার সামনে আসে, যে বাসা থেকে মিষ্টিকে নিয়ে এসেছিল। আপনার দেওয়া ভিডিও দেখে ওদের জবানবন্দি নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবাই নিজেদের দোষ স্বীকার করেছে, তাই সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। স্যার, মিষ্টি একটু অপেক্ষা করুন, কিছু কাগজপত্রের কাজ আছে, শেষ হলেই ওনাকে ছেড়ে দেওয়া হবে। স্যার, বাঁচালেন। সামনের সপ্তাহে আমাদের বিয়ে, বুঝতেই পারছেন কি হতো। সরি ভাই, এটা আমাদের ডিউটি, নিজের মন মতো কিছু করার সুযোগ নেই। আমাদের বিয়েতে আপনার দাওয়াত রইল, আসবেন কিন্তু। সময় নাই রে ভাই, এমন চাকরি করি যে 2 মাস হলো নিজের বউটারেই চোখে দেখি না। সামনের মাসে বাড়ি যামু, বউটা প্রতিদিন ফোন দিয়ে আসতে বলে, তোর ফাও প্যাচার বন্ধ করে কাজের কথায় আয়। এরপর কি হলো? এরপর আর কি, পুরো পুলিশ স্টেশনকে বিয়ের দাওয়াত দিলাম। রাখ তোর দাওয়াত, সারা রাত কই ছিলি? মিষ্টি কোথায়? মাঝরাত হয়ে যাওয়ায় আর বাসায় আসিনি। সামনে যেই পার্কটা আছে ওখানে বসেছিলাম। এখন মিষ্টি কই? সবগুলো পাতিল খালি, ক্ষুদায় জান যায় যায় অবস্থা, তাই মিষ্টি নাস্তা বানাচ্ছে, রান্নাঘরে আছে, গিয়ে দেখ। মেয়েটার ওপর দিয়ে এতটা ধকল গেল, আর তুই ওকে রান্নাঘরে পাঠিয়ে এখানে পায়ের ওপর পা তুলে টিভি দেখছিস? আমার কি দোষ? সে তো আমার সাথে কথাই বলছে না। কেন? রেগে আছে বোধহয়, সেই রাত থেকে একটা কথাও বলেনি। রাগার দরকারও আছে, থাক তুই এখানে। মামুনকে ড্রয়িং রুমে রেখে রিয়া আর সানু বেগম রান্নাঘরের দিকে এগিয়ে যায়। মিষ্টি, আরে মা, কোথায় ছিলেন আপনারা? থানায় গিয়েছিলাম। ও, আমি তো চলে এসেছি। হ্যাঁ, মামুন সব বলেছে। বুকের ওপর থেকে পাথর নেমে গেছে মনে হচ্ছে। তুমি রুমে যাও, আমি নাস্তা বানাচ্ছি। না না মা, আমি পারবো। পারলেও এখন করা লাগবে না, রুমে গিয়ে একটু বিশ্রাম নাও। বিশ্রাম তো পরেও নিতে পারবো। যেতে বললাম না, যাও। আচ্ছা। রিয়া মিষ্টিকে সাথে করে নিয়ে রুমে এসে বসে। মিষ্টিকে রুমে যেতে দেখে মামুনও পেছন পেছন রিয়ার রুমে এসে মিষ্টির সামনে দাঁড়ায়। তোর এখানে কি? তোর ভাবির সাথে একটু কথা বলতাম। সে বলবে না? একটু রান্নাঘরে গিয়ে মাকে সাহায্য কর, আমি ওর সাথে একটু কথা বলি। রিয়া, তুমি যাবে না, এখানেই বসে থাকো। আমার অপরাধটা কি সেটা তো বলো, কেন আমার সাথে কথা বলছো না? এটারও জবাব দেবে না? রিয়া, ওনাকে বলো আমি ওনার সাথে কথা বলবো না। কিন্তু কেন? যে আমার কথা শোনে না, কেন তার সাথে কথা বলবো? বাবারে, একটা ভুল না হয় করে ফেলেছি, তাই বলে কথা বলবে না? না, ঠিক আছে, আমার সাথে কথা না বললে আমি খাবো না। রিয়া, ওনাকে ঢং করতে মানা করো। আমি ঢং করতেছি? ঠিক আছে, কাল দুপুরের পর থেকে আমি এখনো কিছু খাইনি, একটু পর জ্ঞান হারাবো, তখন যেন আমার কাছে না আসে। ভাই, এবার কিন্তু ওভার অ্যাক্টিং করছিস, যা নিজের রুমে যা। থাক তোরা, আমিও আর কারোর সাথে কথা বলবো না। মিষ্টির সাথে রাগ দেখে মামুন সোজা নিজের রুমে চলে আসে। আচ্ছা, ভাইয়ার সাথে কথা বলছো না কেন? সে আমার কোনো কথাই শুনে না। কি এমন কথা শুনি তো? জানো কাল রাতে কি করেছে? কি? আমি তাকে কতবার বারণ করলাম আমার সৎ মায়ের বাড়িতে না যেতে, কিন্তু সে আমার কথা না শুনেই ওদের বাড়িতে চলে যায়। কত বড় বিপদ হয়েছে জানো তুমি? বিপদ? কি বিপদ? কাল রাতে সে থানা থেকে বের হয়ে যাওয়ার পর আমি বুঝতে পারছিলাম সে আবার আমার সৎ মায়ের বাড়িতেই যাবে, কারণ যে মামলা করেছে আমি তার ঠিকানা দেইনি, তাই ঠিকানা নেওয়ার জন্য সে ওই বাড়িতেই যাবে। আমি অনেক চিৎকার চেঁচামেচি করে পুলিশকে বলছিলাম যেন কেউ গিয়ে ওনাকে নিয়ে আসে, ওরা ভালো মানুষ না, ওনার ক্ষতি করে ফেলবে। কেউ আমার কথা শুনছিল না। এভাবে 2 ঘন্টা চলার পর অতিষ্ঠ হয়ে এক পুলিশ আমার সৎ মায়ের বাড়িতে যেতে রাজি হয়। এর প্রায় 1 ঘন্টা পর তোমার ভাইকে পুলিশ ধরে নিয়ে আসে। জানো কি হয়েছিল? কি? তোমার ভাইকে ওরা ওই বাড়িতে বেঁধে রেখেছিল, যদি ওরা ওনার কোনো ক্ষতি করে ফেলতো। ভাগ্য ভালো পুলিশ গিয়ে ওনাকে ছাড়িয়ে অপরাধীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এর কিছুক্ষণ পরই পুলিশ আমাকে ছেড়ে দেয়। আচ্ছা, তাহলে এই ব্যাপার। কোন ব্যাপার? কি চাপাবাজিটাই না করলো, দেখাচ্ছি মজা। তুমি বসো, আমি আসতেছি। কই যাও? বসো তো, আমি আসতেছি। রিয়া দৌড়ে এসে মামুনের রুমে প্রবেশ করে। আমার রুমে কি? তোর রুমে আমি গেছি? যাবিও না আর? তো তুইও বের হ আমার রুম থেকে। তুই কিভাবে এত চাপাবাজি করলি আমার আর আম্মুর সাথে? কিসের চাপাবাজি? আমাদের বললি কিভাবে? হিরোর মতো গিয়ে মিষ্টিকে ছাড়িয়ে নিয়ে এলি। এখন কাহিনী তো দেখি পুরোই উল্টা। উল্টা? মিষ্টি কিছু বলছে? সব বলে দিছে। ধ্যাত, মেয়েটার পেট পাতলা, কথা রাখতে জানে না। মিথ্যুক কোথাকার। বনু, আম্মুকে বলিস না প্লিজ। মিথ্যে কেন বললি?
অল্প একটু মিথ্যা বলছি, শুধু ভিডিও করার সময় বেড়াতে হেলান দিয়ে ভিডিও করছিলাম। বেড়া এতটাই পাতলা ছিল যে ভেঙে ভেতরে পড়ে যায়। পরে ওরা আমায় ধরে বেঁধে ফেলে। তবে হ্যাঁ, আমায় মারতে পারেনি। এর আগে কি করে যেন পুলিশ এসে পড়ে। পরে আমাদের সবাইকে থানায় নিয়ে আসা হয়। ভিডিওটা পুলিশকে দেখালে আমাকে আর মিষ্টিকে ছেড়ে দিয়ে পুলিশ ওদের গ্রেপ্তার করে। শুধু এতটুকুই মিথ্যা বলছি। কেন মিথ্যা বললি? আমার একটা মান ইজ্জত আছে না? আমাকে বেঁধে ফেলেছে, এটা কিভাবে বলি বলতো? ছাগল কোথাকার, যা ভাগ। রিয়ার ধমক খেয়ে মামুন চুপ করে বসে আছে। একটু পর রিয়া হাতে নাস্তার প্লেট নিয়ে আবার মামুনের কাছে ফিরে আসে। এই নে নাস্তা খা। খাবো না আমি, নিয়ে যা। কেন? ইচ্ছা নাই। না খেলে তোর 12টা বাজাবো আমি। কি করবি? আম্মুকে সব বলে দিব। কি বলবি? তুই হিরো না জিরো। উল্টা আরো কত কিছু বানিয়ে বানিয়ে বলবো। তুই আমার বোন নাকি শত্রু? খা বলছি। মিষ্টি এলো না কথা বলতে? দরজার বাহিরে দাঁড়িয়ে আছে সে। তুই খেয়ে নে, খাওয়া শেষ হলেই সে আসবে। ওকে একটু ভেতরে পাঠা, কথা আছে তার সাথে। পাঠাচ্ছি, খাওয়া শুরু তো কর। রিয়া বাহিরে এসে মিষ্টিকে ভেতরে পাঠায়। হাতে প্লেট নিয়ে মামুন বিছানায় বসে আছে, আর মিষ্টি এসে ধীরে ধীরে মামুনের পাশে বসে। কথা বলবে না আমার সাথে? এতটা রাগ আমার ওপর? আপনি কেন আমার কথা শুনেন না? এখন থেকে সব শুনবো। যদি ওরা আপনার কোনো ক্ষতি করে ফেলতো তখন কি হতো? আমি না গেলে তোমায় ছাড়াতাম কি করে? তাই বলে বিপদে পড়তে হবে আপনাকে? আচ্ছা বাবা, যা হবার হয়ে গেছে, আর করব না এমন। তুমি যা বলবে তাই শুনবো। সত্যি তো? 3 সত্যি। আপনি আমায় খুব ভালোবাসেন, তাই না? ও মা, তুমি কিভাবে জানো এটা? ধুর, বলুন না। বাসি খুব। আমার যদি কিছু হয়ে যেত আপনি কষ্ট পেতেন? মরেই যেতাম। এত ভালোবাসেন? আপনাকে একটু জড়িয়ে ধরি। বাবা রে, আজ নিজে থেকেই? মামুনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মিষ্টি নিজে থেকেই মামুনকে জড়িয়ে ধরে। এই প্রথম মিষ্টি জড়িয়ে ধরায় মামুন লজ্জা পাচ্ছে। মামুনকে জড়িয়ে ধরে মিষ্টি কান্না করা শুরু করে। মিষ্টির মুখটা উপরের দিকে তুলে আলতো করে চোখের পানি মুছে দেয় মামুন। এই পাগলি, কাঁদছো কেন? আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম আমি বুঝি আর কখনো আপনাদের কাছে ফিরে আসতে পারবো না। এমনটা কি হতে পারে? তুমি না ফিরলে আমরা কি করে থাকতাম? হ্যাঁ, তুমি তো এখন এই পরিবারের একটা বড় অংশ। না চাইলেও তোমায় ফিরতে হতো, শুধু আমাদের জন্য। সত্যি কি আমার ভাগ্যে এত ভালোবাসা ছিল? তোমায় তো কেউ এমনি এমনি ভালোবাসেনি। এই ভালোবাসা তুমি জয় করে নিয়েছো। একটা কথা বলি? হ্যাঁ বলো না। ভালোবাসি। শুনিনি। ভালোবাসি। শুনতে পারছি না, আরো জোরে বলো। যা, বলবো না আর একবার বলো প্লিজ। আপনাকে আমি খুব খুব ভালোবাসি। আমিও। বিয়েটা কেন পেছালেন? আমার আর দেরি সহ্য হচ্ছে না। ও মা, এত তারা? বিয়ের শপিংয়ে তো করা হলো না। কাল আবার যাবে শপিংয়ে? আচ্ছা। ভালোই ভালোই পুরো দিন কেটে যায়। পরদিন সকালে মামুন আর মিষ্টি আবার বিয়ের শপিংয়ের জন্য বের হয়। রিয়ার স্কুল থাকায় মামুন আর মিষ্টিকে একাই বের হতে হয়। বাসার বাহিরে বের হয়ে দেখে সেই লোকটা আজ আবার বাসার সামনে দাঁড়িয়ে আছে, যে প্রতিদিন এখানে দাঁড়িয়ে বারান্দার দিকে তাকিয়ে থাকতো। মামুন আর মিষ্টিকে গেট থেকে বের হতে দেখে লোকটা তাদের দিকে এগিয়ে আসে। কেমন আছেন ভাই? তুমি আজও এসেছো? কি চাই? না ভাই, আজ জ্বালাতে আসিনি, একটা কথা জিজ্ঞেস করতে আসলাম। কি কথা? ভাবিকে জিজ্ঞেস করতাম। মিষ্টি লোকটাকেই প্রথম দেখলো। মামুনকে উদ্দেশ্য করে মিষ্টি বলে ওঠে, কে উনি? জানি না, শুনো কি বলে। হ্যাঁ বলুন, কি বলবেন? মিষ্টির অনুমতি পেয়ে লোকটা মিষ্টির সামনে এসে দাঁড়ায়। আপনি আমাকে কখনো দেখেননি? না তো, আমি প্রতিদিন এখান থেকে আপনাকে দেখতাম। ওই মিয়া, কি বলতে আসছো সেটা বলো। আচ্ছা, উনি কি আপনার স্বামী? লোকটার এমন প্রশ্নে মিষ্টি একটু অবাকই হয়। কে এই লোক? হঠাৎ কেনই বা এমন প্রশ্ন করছে? মামুন মিষ্টির উত্তরটা শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে মিষ্টির দিকে তাকিয়ে আছে। মিষ্টিও ঘুরে মামুনের দিকে তাকায়। একটুখানি ভেবে লোকটাকে জবাব দেয়, জি, উনি আমার স্বামী। কেন? উনি বলেছিলেন, তখন আমার বিশ্বাস হয়নি, তাই এবার এলাম জিজ্ঞেস করতে। এই যে ভাই, এবার তো বিশ্বাস হয়েছে, এবার যান। লোকটা আর কোনো কথা না বলে উল্টো দিকে ঘুরে সোজা হাঁটা দেয়। কে এই লোকটা? কি জানি তোমাকে পছন্দ করে। আমাকে? কিভাবে? আমি তো চিনিই না। যখন বারান্দায় আসতে সে এখান থেকে উকি দিত। ধুর, চলুন তো, চলো। শপিং মলে প্রবেশ করে মিষ্টি নিজে পছন্দ করে করে কাপড় দেখছে। পুরো দিন শেষ করে মামুনের জন্য, নিজের জন্য, মায়ের জন্য, রিয়ার জন্য, সবার জন্যই মিষ্টি পছন্দ করে কাপড় নেয়। বাসায় ফিরে সানু বেগমের সামনে সব কাপড় রেখে দেয় মিষ্টি। সানু বেগম আর রিয়া মিষ্টির পছন্দ দেখে খুব খুশি হয়। ধীরে ধীরে বিয়ের দিনক্ষণ এগিয়ে আসে। বিয়ের আগে থেকে মিষ্টি পুরো সংসারের দায়িত্ব নিয়ে নেয়। শুধু মামুনের সাথে এক রুমে থাকা হয় না। তখন রাতের প্রায় 11টা। মিষ্টি ছাদে গিয়ে বসে আছে। সারা বাড়ি খুঁজে মিষ্টিকে না পেয়ে মামুনও ছাদে চলে আসে।
তুমি এখানে আর আমি তোমাকে পুরো বাড়ি খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছিলাম। ওমা, কেন? ভাবলাম বিয়ের আগে বুঝি পালিয়ে গেলে। ধুর, কি বলেন এসব। এদিকে আসুন। মামুন এগিয়ে গিয়ে মিষ্টির পাশে বসে, সুযোগ বুঝে মিষ্টির কোলে মাথা রেখে শুয়েই পড়ে। কি করছেন? মা এসে পড়লে? মা ঘুমিয়ে গেছে। রিয়া এসে পড়বে? আসবে না। তবুও এত ভয় পাও কেন? হ্যাঁ, আজ তো এভাবে এখানেই ঘুমিয়ে যাব, তো আমাকে এভাবে বসে থাকতে হবে? ইস, শখ কত! পারবে না বুঝি? পারবো। আচ্ছা, একটা কথা বলি। বলো। বিয়ের পর আমরা এভাবে ছাদে এসে গল্প করতে পারবো? ভালো লাগে বুঝি? খুব। দেখুন না, চাঁদের আলোয় চারিদিকটা কত সুন্দর লাগছে। লাগবেই তো, চাঁদ যে আজ 2টা উঠছে। 2টা কই পেলেন? একটা ওই যে ওপরে, আরেকটা কই গেল? যায়নি তো। আমি তার কোলে মাথা রেখে শুয়ে আছি। ইস ইস, কি আমি কি মিথ্যে বলছি? তো ওই আকাশের চাঁদটাকে ডেকে বলতে ইচ্ছে করছে, ওখানে কি করো? নিচে এসে দেখো আমার চাঁদটা কত সুন্দর। আমায় এত লজ্জা কেন দিচ্ছেন? লজ্জা দিচ্ছি কই? আমার যে লজ্জা লাগছে, পাগলি একটা। আচ্ছা, বিয়ের পর রোজ এভাবে ছাদে এসে তোমার কোলে মাথা রেখে চাঁদ দেখার সুযোগ দিবে? আমি কি মানা করছি? আমারও খুব শখ আপনার সাথে এভাবে সময় কাটানোর। আচ্ছা, তোমার আর কি কি শখ বা ইচ্ছা আছে? তা তো জানি না, তবে একটা ইচ্ছা আছে, শুনি তো। আপনার ওপর অধিকার খাটাতে দিবেন? ওমা, এটা বলার কি আছে? আমি কিন্তু খুব ভালোবাসবো, সেটাই তো চাই। আমায় বাসবেন না? আমি তো তোমায় এমনিতেই খুব ভালোবাসি, তাই বুঝি? ভাবি, ও ভাবি, কই তুমি? পেছন থেকে রিয়ার আওয়াজ শুনে মামুন লাফ দিয়ে মিষ্টির কোল থেকে মাথা তুলে নেয়। এখানে কি করছো এত রাতে? হাতের কাছে একটা ঝাড়ু থাকলে নিয়ে আয়। কেন? তোকে কিছুক্ষণ পিটাইতাম। কেন? দেখতেছিস ভাই আর ভাবি এখানে বসে আছে, কেন এলি? আমি এক্ষুনি আম্মুকে ডাকতে গেলাম। এই না না বনু আমার, আমি তো মজা করছিলাম। মিষ্টি, চলো তো, অনেক রাত হয়েছে। তুই জানা, একটু পরই সে আসবে। চুপ থাক, বিয়ের আগেই এই অবস্থা, বিয়ের পর তো মনে হয় আমাদেরই ভুলেই যাবি। কি বলে মেয়েটা, ভুলবো কেন? আচ্ছা বাদ দিন না, আসলেই অনেক রাত হয়েছে, আমি যাই, সকালে তো তাড়াতাড়ি উঠতে হবে। চলে যাবে? আচ্ছা যাও। বাবারে, তোদের ঢং দেখে বাঁচি না। চলো তো ভাবি। রিয়া মিষ্টির হাত ধরে টেনে রুমে নিয়ে যায়। রাতের প্রায় অর্ধেকটা সময় পার হয়ে গেছে। মিষ্টি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে থাকে। আজ তার কিছুতেই ঘুম আসছে না। প্রায় মাঝরাতে বিছানা ছেড়ে মিষ্টি বারান্দায় এসে দাঁড়ায়। গত 6 মাস ধরে তার সাথে কত কিছু ঘটে গেল, কত কিছু হারিয়েছে, নতুন করে পেয়েছে। জীবনের এপার ওপার পুরো বদলে গেছে। একটা সময় এই বাড়ির আশ্রিতা হয়েছিল সে, কিন্তু কালই সেই নাম পরিবর্তন হয়ে এই বাড়ির বউ হবে মিষ্টি। নিজের একটা ঘর হবে, নিজের একটা মানুষ হবে। পেছন থেকে রিয়া এসে মিষ্টির কাঁধে হাত রেখে বলে, কি গো ভাবি, আজ বুঝি ঘুম আসছে না? তুমি উঠে গেলে যে? আমারও ঘুম আসছিল না, তাই তোমার কাছে এলাম। তুমি এখানে কি করছো? এমনি চাঁদটা দেখতে এলাম। ও, কাল থেকে তো চাঁদ দেখার জন্য তোমার পাশে আরেকজন থাকবে, তখন মন ভরে দেখিও। এখন চলো, অনেক রাত হয়েছে। আচ্ছা চলো। বিয়ের আর মাত্র 1 দিন বাকি। বাড়িতে বড় ধরনের কোনো অনুষ্ঠানও হচ্ছে না, শুধু কিছু পরিচিত মুখ আর বিয়ে পড়ানোর জন্য কাজী সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছে। বাড়ি ভর্তি অনেক কাজ। রিয়া মায়ের সাথে বিয়ের যাবতীয় কাজগুলো সামলাচ্ছে। মামুন মিষ্টির কাছে এসে দেখে মিষ্টি হাত দুটো সামনের দিকে বাড়িয়ে বিছানায় বসে আছে। বিষয়টা ভালো করে বোঝার জন্য মামুন মিষ্টির সামনে এসে দাঁড়ায়। ফর্সা হাত দুটোতে কত সুন্দর করে মেহেন্দি লাগানো, সাথে হাতে তালুর মাঝখানে M+M লেখা। ওয়াও, কে লাগিয়ে দিল? রিয়া। রিয়া পারে? আমাকে তো লাগিয়ে দিল না। আমি দিব তো। তুমিও পারো? একটু একটু। M+M তে কি হয়? মিষ্টি প্লাস মামুন হয়। আচ্ছা, আমি তো ভাবলাম এটাও হয়তো ডিজাইন। মিথ্যে কেন বলেন? আপনি কি এতই বোকা? আমি কি চালাক? আচ্ছা, জানতাম না তো। একটু সাহায্য করুন না। কি? নাকের মধ্যে বিড়বিড় করতেছে, একটু চুলকিয়ে দিন না। শুধু নাক? দিলাম। আর কোথায় চুলকায় না? আপাতত না। মুখের সামনে উড়ে আসা চুলগুলো ধীরে হাতে কানের পাশে গুজে দিয়ে মিষ্টির 2 বাহু ধরে এক ঝাটকায় কাছে নিয়ে আসে। 2 হাতে মেহেন্দি লাগানো থাকায় হাত দিয়ে কিছুতেই সাপোর্ট দিতে না পারায় সোজা মামুনের বুকে গিয়ে পড়ে। মামুনও 2 হাতে জড়িয়ে নেয় মিষ্টিকে। কি করছেন? মা এসে পড়বে। আসবে না, মা ব্যস্ত। আমি কিন্তু জামায় মেহেন্দি লাগিয়ে দিব, ছাড়ুন। লাগাও, তোমাকেই ধুতে হবে। সুযোগ নিচ্ছেন? গালে লাগিয়ে দিব। লাগাও, ভয় পাই নাকি? এত ভালোবাসা উতলে পড়ছে কেন? দেখব বিয়ের পর এই ভালোবাসা কই যায়। তখন তো ভালোবাসা আরো বাড়বে, সহ্যই করতে পারবে না। বাবা, এত ভালোবাসবেন?
সত্যি? মিথ্যে মনে হয় না তো? আমি কি তা বলছি? তোমাকে দেখলে শুধু আদর করতে ইচ্ছে করে। এত মিষ্টি কেন তুমি? যা ছাড়ুন তো, একটু আদর করি না। ইস, ছাড়ুন বলছি। তোমার নামটা যে রেখেছে তাকে সামনে পেলে একটা ধন্যবাদ দিতাম। আমার বাবা রেখেছিল। শ্বশুর মশাই, আপনাকে ধন্যবাদ। এই পাগল হলেন নাকি? মা শুনলে কি বলবে? মা জানে তার ছেলে একটু পাগল টাইপের, তুমিও জেনে নাও। আসলেই পাগল। এবার আরো পাগল হয়ে যাব। আর পাগল হওয়া লাগবে না, এমনিতেই যতটুকু পাগল আছেন ততটুকু সামলাতে পারছি না। চেষ্টা করো, পারবে। সেটাই তো করতেছি। তোমার মেহেন্দি তো শুকিয়ে গেল, এবার আমায় লাগিয়ে দাও না। আচ্ছা ছাড়ুন, আপনি বসুন, আমি হাত ধুয়ে আসি। আচ্ছা যাও। কি হলো, যাও? আপনার হাত কোথায়? ও সরি, শয়তান একটা। আজ মিষ্টির বিয়ে। মামুনের স্ত্রী হয়ে রুমে বিছানার এক কোনায় লম্বা একটা ঘোমটা দিয়ে জড়সড় হয়ে বসে আছে সে। আনমনেই ভাবতে শুরু করে, জীবনে অপূর্ণ স্বপ্ন হিসেবে যা ভেবেছিলাম তা আজ পূর্ণ হতে চলেছে। সত্যি আমি এক মুঠো রোদের দেখা পেয়েছি। কখনো ভাবিনি আমার বিয়ে হবে, একটা সংসার হবে, একটা পরিবার হবে। সে আমায় এতটা ভালোবাসে যে মাঝে মাঝে কান্না চলে আসে। সত্যি কি আমি এই ভালোবাসা পাওয়ার যোগ্য? ছোটবেলায় বাবা বলতো, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সত্যি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কোথায় যেতাম আমি, কোথায় আশ্রয় হতো আমার, কি খেতাম আমি, কিন্তু আল্লাহ আমায় এমন মানুষের কাছে পাঠিয়েছে যেখান থেকে আমার নতুন করে কিছু চাওয়ার নেই। সবই পেয়ে গেছি আমি। এখন শুধু ভয় আছে হারানোর, কিন্তু আমি কিছুই আর হারাতে দিব না। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমার স্বামী, সংসার, পরিবার আঁকলে রাখবো। সত্যি আজ নিজের প্রতি নিজের হিংসে হচ্ছে। না চাইতেও কত কিছু পেয়ে গেছি, আর অনেকে চেয়েও পায় না। মিষ্টির কল্পনার অবসান ঘটিয়ে মামুন রুমে প্রবেশ করে, সাথে সানু বেগম আর রিয়াও আসে। মিষ্টি বিছানা থেকে নেমে এসে প্রথমে সানু বেগম এবং পরে মামুনকে সালাম করে। মিষ্টির হাত ধরে টেনে নিয়ে মিষ্টিকে বিছানায় বসায় সানু বেগম। সব শাশুড়ির মতো আজ আমার নতুন করে কিছুই বলার নেই। এমনিতেই পুরো সংসারটা তোমার হাতে, তবে হ্যাঁ, নতুন করে কিছু দিতে এসেছি। এই নাও। এটা কি মা? আমার বিয়ের গহনা। তোমার শ্বশুর এগুলো আমাকে বিয়ের পরে গিফট করেছিল। আমার গহনা পরার শখ নেই, তাই ভবিষ্যতের জন্য তুলে রেখেছিলাম। আমার পক্ষ থেকে এগুলো তোমার উপহার। কিভাবে পরবো? আমি তো কখনো পরিনি। পাগলি মেয়ে, আমি পরিয়ে দিচ্ছি। সানু বেগম অতি যত্ন করে মিষ্টিকে গহনা পরিয়ে দিচ্ছে। মিষ্টিও মায়াভরা চোখে শাশুড়ির দিকে চেয়ে আছে। মা, শুধু মিষ্টির জন্য? আমার জন্য কিছু নেই? গয়না পরবি? ধুর, বাবার কিছু নেই আমার জন্য। একটা লুঙ্গি আছে, আর কিছু নেই। স্যান্ডেল আছে একজোড়া। মিষ্টির বেলায় গহনা আর আমার বেলায় স্যান্ডেল? তোকে যা দিলাম তা কি কম দামি? কি দিয়েছ মিষ্টিকে? এটা ঠিক বলেছ মা, খুব দামি জিনিস পেয়েছি আমি। তো তোরা থাক, আমি গেলাম। আচ্ছা। মিষ্টির মাথায় হাত বুলিয়ে দিয়ে সানু বেগম বেরিয়ে পড়ে। রিয়া এসে মিষ্টির পাশে বসে। কিরে, তোকে বের হওয়ার জন্য কি অ্যাপ্লিকেশন পাঠাতে হবে? সব জায়গায় কাবাবের হাড্ডির মতো ডিস্টার্ব করিস কেন? চুপ কর তো, তোর জন্য আমি একা হয়ে গেলাম। মিষ্টি আর আমার সাথে ঘুমাবে না, কত কষ্ট হবে আমার। বাবা রে, এত ইমোশনাল হইয়ে না আপু। আপনাকে খুব তাড়াতাড়ি বিদায় করা হবে এই বাড়ি থেকে, তখন আর একা ঘুমানো লাগবে না। আপাতত এখন আমাদের ডিস্টার্ব করিয়েন না, রুমে চলে যান। ভাবি, আমার একটা কথা রাখবে? কি? এই শয়তানটাকে সারাক্ষণ মাইরের ওপর রাখতে পারবে? সে কি তোর মতো? আমার তো আফসোস হয় তার জন্য, যে তোর জ্বালা যন্ত্রণা সহ্য করবে। আমার কপাল ভালো, আমি মিষ্টি পেয়েছি। তোর সাথে আমি আর কথাই বলবো না, গেলাম আমি। যা যা। অল দ্য বেস্ট ভাবি, শুভরাত্রি। রিয়া রুম থেকে বের হওয়ার সাথে সাথেই মামুন দরজা লাগিয়ে দেয়। মিষ্টির পাশে এসে বসতেই মিষ্টি বলে ওঠে, আপনি সবসময় রিয়ার সাথে এমন ঝগড়া করেন কেন? ঝগড়া করি কই, রিয়া আমার কলিজা, আর আমিও রিয়ার কলিজা। শুধু বলে প্রকাশ করাই ভালোবাসা না। তোমার জন্য কি করতে পারবো তা আমি জানি না, কিন্তু আমার বোনের জন্য আমি জীবনটাও দিয়ে দিতে পারি। সে ছোটবেলা থেকে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। ওর একমাত্র খেলার সাথী আমি, বন্ধু আমি, শত্রু আমি, সবই আমি। তাহলে ওকে এত বকা দেন কেন? কইব কি, আমাদের কথাই এমন। বাবা, বুঝি না। অত বুঝতে হবে না। আপনি তো এখনো আমার ঘোমটাই তুললেন না। ঘোমটা কই? দিচ্ছি, আপনি আবার বাহিরে যান, আবার আসেন। কেন? যান না, আমি ঘোমটা দিয়ে বসতেছি। আচ্ছা। মিষ্টি আবার নতুন করে ঘোমটা দিয়ে বিছানার মাঝখানটায় বসে। চারিদিকটা ফুলের গন্ধে ম ম করছে। পুরো রুমটা কত সুন্দর করে সাজানো। মিষ্টি নিজের হাতে নিজের বাসর ঘর সাজিয়েছে। সুন্দর না হয়ে উপায় আছে? মামুনের দরজা আটকানোর শব্দে মিষ্টি ধীরে ধীরে বিছানা থেকে নেমে দাঁড়ায়। মামুন বিছানার সামনে এসে দাঁড়ালে মিষ্টি এগিয়ে গিয়ে মামুনকে সালাম করে। মিষ্টি দুবাহু ধরে বিছানায় বসানো হয়। আমার ঘোমটা তুলবেন না? না তুললে হয় না? আমাকে দেখবেন না? দেখতেই হবে। আপনার জন্য কত সুন্দর করে সেজেছি। আমার জন্য? তো কার জন্য সাজবো?
দেখে নিজেকে সামলাতে পারবে তো? আমি কি করে বলবো? যদি না পারি সমস্যা নেই, আজ বাধা দেওয়ার মতো কোনো যুক্তি আমার কাছে নেই। আমি যে পুরোপুরিভাবে আপনার হয়ে গেছি আর আপনি আমার, তাই তুলবো। মামুন ধীরে ধীরে মিষ্টির ঘোমটার দিকে হাত বাড়াতে থাকে। 1 মিনিট। কি হলো? আমার খুব লজ্জা লাগছে। বলেছিলাম না একদিন তোমার লজ্জা ভাঙাবো, আজ সেই দিন চলে এসেছে। কিসের দিন? আজ তোমার লজ্জা ভাঙাবো। কিভাবে দেখবে? মামুন ধীরে ধীরে মিষ্টির ঘোমটা সরিয়ে মুখটা উপরে তোলে। সাধারণত মিষ্টি একটুও সাজগোজ করে না, তাতেই মিষ্টিকে অপসরীর মতো লাগে। কিন্তু আজ মিষ্টি সেজেছে একটা লাল বেনারসির সাথে হালকা মেকআপ আর লাল লিপস্টিক। এতেই মামুনের নাজেহাল অবস্থা, যেন স্বর্গের কোনো পরী এসেছে মামুনকে জ্বালাতে। চোখ দুটো বন্ধ করে মিষ্টি চুপ করে বসে আছে, আর মামুন এক নজরে মিষ্টির দিকে তাকিয়ে আছে। চোখ বন্ধ করে আছো যে? খুব লজ্জা করছে, একটু তাকাও। ধীরে ধীরে চোখ খুলে মামুনের দিকে তাকায় মিষ্টি। দুজন দুজনকে এমনভাবে দেখছে যেন কখনো এই দেখার শেষ হবে না। দুজন অনেকটা কাছাকাছি এসে বসে। মাকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল দোয়াটার ব্যাপারে। কিসের দোয়া? কারো নজর যেন না লাগে সেই দোয়া। কেমন লাগছে আমায়? এতটা মিষ্টি লাগছে যে ইচ্ছে করছে খেয়ে ফেলতে। যা, মুখে কিছু আটকায় না বুঝি? চেষ্টা তো করছি, কিন্তু আটকিয়ে রাখতে পারছি না। পারবেন, সত্যি ইচ্ছে করছে। কি? মিষ্টি টেস্ট করতে? ইস, ভাবছি আমার ডায়াবেটিস না হয়ে যায়। কেন হবে? বেশি মিষ্টি খাওয়া তো ভালো না, ডায়াবেটিস হয়ে যাবে। তো কম খাবেন। এমন মিষ্টি কি কম খাওয়া যায়? আজ রাতটা নিয়ে আপনার কোনো প্ল্যান নেই? ছিল অনেক, সব ভুলে গেছি। তোমার আছে? শুনি তো। ছাদে যাবেন এত রাতে? চাঁদ দেখতে ইচ্ছে করছে। কালই তো দেখলে। চলুন না, আজও দেখব। আপনি আমার কোলে মাথা রেখে শুয়ে থাকবেন, আর আমি আপনার চুলে বিনি কেটে দেব। চাঁদ দেখব আর গল্প করব। আচ্ছা চলো। মিষ্টিকে কোলে নিয়ে মামুন ছাদে এসে এক কোণায় বসে। মামুন আজও মিষ্টির কোলে মাথা রেখে শুয়ে আছে। দেখুন চাঁদটা কত সুন্দর। খুব সুন্দর। উপরে দেখুন না। গাধা আমাকে না, আকাশে। আমার চাঁদ তো তুমি, আমি শুধু তোমাকেই দেখব। এত দেখার কি আছে? মন ভরে না যে, শুধু দেখতে ইচ্ছে করে। আচ্ছা দেখুন, চলো না। কোথায়? রুমে। মাত্রই তো আসলাম, চাঁদ তো দেখা হয়ে গেছে। চলে যাবেন? আচ্ছা চলুন। মিষ্টিকে কোলে করে আবার রুমে আনা হয়। আপনি না বললেন আমার লজ্জা ভাঙাবেন? কই? আচ্ছা, আমার বউ তাহলে প্রস্তুত? সেই কবে থেকে। আপনি ভালোবেসে কাছে টেনে নিবেন এই আশায় কত রাত ঘুমাতে পারিনি। চোখ বন্ধ করলেই আপনাকে দেখতাম, আর আজ আপনি আমার এতটা কাছে। আপনাকে বোঝাতে পারবো না এমন সময় একটা মেয়ের অনুভূতি কেমন থাকে। কেমন থাকে? লজ্জা শরমের মাথাকে এত কিছু বলেছি, আর পারবো না। মিষ্টির দিক থেকে সবুজ সংকেত পেয়ে মামুন মিষ্টির দিকে এগিয়ে যায়। এইবার কি হয় সেটা আর না বলি। সকালে মুখে পানি ছিটায় ঘুম ভাঙে মামুনের। জানালা দিয়ে একটা নতুন সকাল উকি দিচ্ছে। বাহিরে এখনো আলো ফোটেনি। বিছানার পাশে মিষ্টি বসে চুলের পানি মুছতেছে। মামুনের আর বুঝতে বাকি রইল না এটা কিসের পানি। সামনে ড্রেসিং টেবিলের সামনে বসে আয়নায় নিজের দেখছে মিষ্টি। পেছন থেকে আয়নায় মিষ্টিকে স্পষ্ট দেখা যাচ্ছে। মামুনকে জেগে উঠতে দেখে মিষ্টি মামুনের পাশে এসে বসে। উঠে গেছেন? তোমার চুলের পানি কি আর ঘুমাতে দিল? পানি পড়েছে বুঝি? সরি, হবে না। তাহলে? মামুন অমনি মিষ্টিকে ঝাপটে ধরে বিছানায় ফেলে দেয়। ভেজা চুলগুলোতে একটা পাতলা তোয়ালে পেঁচানো। চেষ্টা করে মামুনের হাত থেকে নিজেকে ছাড়াতে পারছে না সে। ছাড়ুন, মাত্র গোসল করেছি, আর পারবো না। তাহলে এমন ভেজা চুল নিয়ে আমার সামনে কেন এসেছো? আমার ইচ্ছা। এখন আমারও ইচ্ছা। যা, ছাড়ুন। তোমার মধ্যে একটা মিষ্টি ঘ্রাণ আছে যা আমার পাগল করে দেয়। কেমন ঘ্রাণ? এটা এমন একটা ঘ্রাণ যা শুধু আমিই পাই। আচ্ছা, বলেছিলে সকালে জড়িয়ে ধরে আমার ঘুম ভাঙাবে। আপনি ঘুমাচ্ছিলেন, তাই ভাবলাম না জাগাই। এখন তো এর মূল্য দিতে হবে। কি মূল্য? মিষ্টি দাও। যা, সকাল সকাল কি শুরু করলেন? ছাড়ুন, মা উঠে যাবে। নামাজ পড়ে রান্নাঘরে যেতে হবে। একটা দাও না, আর কিচ্ছু লাগবে না। দিব, তাহলে উঠুন। গোসল করে নামাজটা পড়ে নিন। আগে দাও, এরপর উঠবো। আপনি যেই শয়তান, এমনিতে নামাজ পড়েন না। এখন তো আপনার ওপর আমার পুরো অধিকার আছে। উঠে নামাজ পড়বেন, এরপর যা চাইবেন তাই দিব। বাবা রে, উঠেন। আজ থেকে আর নামাজ বাদ দেওয়া যাবে না। উঠছি তো। না, এক্ষুনি উঠুন। আমি আপনার জন্য অপেক্ষা করছি। একসাথে নামাজ পড়ব। মামুনকে এক প্রকার জোর করেই বিছানা থেকে তুলে গোসল করতে পাঠিয়ে দেওয়া হয়। সানু বেগম নামাজ শেষ করে রান্নাঘরে এসে দেখে মামুন রুটি বানাচ্ছে, আর মিষ্টি মামুনকে সাহায্য করতেছে। নিজের চোখে বিশ্বাস করতে না পেরে দুইবার নিজের চোখটা চিমটি কাটে। কে রে এটা? মাকে এভাবে সামনে দেখে মামুন লজ্জা পেয়ে রুটি বানানো ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়ায়। আব্বা, আজ এত সকাল সকাল কিভাবে? এমনি ঘুম ভেঙে গেল।
তাই ভাবলাম মিষ্টিকে একটু সাহায্য করি। 28 বছর ধরে আপনার মা একা একা রুটি বানিয়েছে, কখনো তো আপনার ঘুম ভাঙেনি। ধুর, আমি গেলাম বলে মামুন মাকে পাশ কাটিয়ে নিজের রুমের দিকে চলে যায়। মিষ্টি, আজ তোমার আসার প্রয়োজন ছিল না, আমি পারতাম। কেন মা, আমি কি নতুন? আমি সেই মিষ্টি, নতুন কেউ না তো। ধুর পাগলি, আমি কি সেটা বলেছি? অন্তত আজ তো বিশ্রাম করতে পারতে। সমস্যা নেই মা, আপনি গিয়ে বিশ্রাম করুন, আমি রুটি বানাই দাও। পাগলটা আজ এত তাড়াতাড়ি উঠে গেল কিভাবে? আবার এসে রুটিও বানাচ্ছে। তুলে নিয়ে আসলাম, নামাজ পড়ালাম, এরপর রান্নাঘরে নিয়ে আসলাম। মাশাআল্লাহ, প্রতিদিন এভাবে তুলে নামাজ পড়াইবা, দোয়া করবেন মা। নাস্তা শেষে রিয়া মিষ্টিকে নিয়ে নিজের রুমে চলে যায়। কি খবর ভাবি? ভালো। এক রাতে আমায় ভুলে গেলা? ও মা, ভুললাম কই, আমায় ডাকতেও আসলে না আজ। তুমি তো ঘুমাচ্ছিলে, তাই ভাবলাম বিরক্ত না করি। আচ্ছা বাদ দাও, কেমন কাটলো কাল রাত? সবার যেমন কাটে। বাবা, সবার কেমন কাটে সেটা তুমি কিভাবে জানো? বললাম আর কি, ভালোই কেটেছে। আমাদের সবারই মনের আশা পূরণ হলো। তুমি চেয়েছিলে পরিবার, আর আমরা তোমায়। আজ আমি খুব খুশি। আল্লাহর কাছে এই দুনিয়ায় আমার আর কিছুই চাওয়ার নাই, না চাইতেও আমি সব পেয়ে গেছি। ও মা, চাওয়ার নেই মানে? আমাদের একটা বাবু লাগবে না? আল্লাহ চাইলে আমাদের বাবুও হবে, চিন্তা করো না। খুব তাড়াতাড়ি চাই কিন্তু। এরা আমায় বাড়ি থেকে তাড়ানোর প্ল্যান করছে, যাওয়ার আগে যেন বাবুর সাথে খেলাধুলা করে যেতে পারি। তাই বুঝি? গিয়েই ভাইয়াকে বলবে আমাদের সবার একটা বাবু লাগবে তাড়াতাড়ি। আচ্ছা বলবো। মিষ্টির খুশিতে পুরো বাড়ি যেন খিলখিল করছে। সানু বেগম তো সোজাসুজি বলে দিয়েছেন, এবার আমি শুধু বিশ্রাম নিব, তোমার সংসার তুমি সামলাও। মিষ্টিও মুচকি হেসে শাশুড়ি কথা সায় দেয়। স্বামী সংসার নিয়ে মিষ্টির এখন অনেক চিন্তা। একটা সময় নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হতো মিষ্টিকে, কিন্তু এখন এই সংসারে ভবিষ্যৎ নিয়েও তাকে ভাবতে হয়। ধীরে ধীরে দিনগুলো পার হতে থাকে। এমনি একদিন অফিস শেষে মামুন বাসায় ফিরে দেখে পুরো ঘর নিস্তব্ধ। রিয়া নিজের কাজ নিয়ে ব্যস্ত, মা নিজের রুমেই বসে আছে, আর মিষ্টি বিছানার এক কোণায় জড়ো হয়ে বসে আছে। মামুন কিছুটা আন্দাজ করতে পারছে আজ ঘরের মধ্যে কিছু একটা হয়েছে, যার জন্য সবাই চুপ করে আছে। কি গো, আজ দরজা খুলতেও আসলে না? দরজা দেখি আগে থেকেই খোলা, আমিই খুলে এসেছিলাম। কিছু হয়েছে? কি? আমি বলতে পারবো না, মাকে জিজ্ঞেস করুন। মা বকেছে? না, মুখ দেখে তো মনে হচ্ছে কেঁদেছিলে একটু। ঝগড়া হয়েছে? মিষ্টি মামুনের দিকে মুখ তুলে তাকায়। কি বলছেন এসব? তাহলে এভাবে চুপ করে আছো কেন? আমি বলতে পারবো না, মাকে জিজ্ঞেস করুন। মাত্রই অফিস থেকে আসলাম, এসে এটা নিয়ে মাকে জিজ্ঞেস করা যায়? ফ্রেশ হয়ে নিন, খাবার খান, এরপর যান। কি হয়েছে সেটা বলবে তো? মা বলবে। তুমি বললে সমস্যা? আমি বলতে পারবো না। ধুর। মামুন কিছুটা রাগ মাথায় নিয়ে মায়ের রুমে এসে দাঁড়ায়। সানু বেগম তখনও নামাজের পাটিতে বসে তাজবিহ পড়ছেন। মামুনকে নিজের রুমে আসতে দেখে জিজ্ঞেস করেন, কিরে বাবা, চলে এলি? আয় বস। বসবো না, ক্ষুধা লেগেছে। আচ্ছা, খেয়ে আয়। মিষ্টি বলল, তুমি নাকি আমাকে কিছু বলবে। সে বলেনি? না। আচ্ছা বস এখানে, আমিই বলছি। মিষ্টি কি ঝগড়া করেছে? ধুর গাধা, তোর কি মনে হয় সে ঝগড়া করতে পারে? তাহলে দুপুরে রান্নার সময় হঠাৎই মিষ্টি মাথা চক্কর দিয়ে পড়ে যায়। কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম কি হতে চলেছে, তবু শিওর হওয়ার জন্য ডাক্তারকে খবর দিই। ডাক্তারও সেটাই বলল যেটা আমি ভেবেছিলাম। কি হয়েছে মা? আমাদের ঘরে নতুন মেহমান আসবে। কে? বলদ, তুই বাবা হতে চলেছিস? সত্যি? তাহলে মিষ্টি বলল না কেন? মেয়েটা সারাদিন কেঁদেছে কেন? ওকে গিয়ে জিজ্ঞেস কর। তা তো করবই, তোমার ঘরে চেরাগ আসতেছে। আগে জানালে আসার সময় তো মিষ্টি নিয়ে আসতাম। জানালে না কেন? কাল আনিস, এখন মিষ্টির কাছে যা। আচ্ছা। এক প্রকার দৌড়েই মায়ের রুম থেকে বেরিয়ে আসে মামুন। নিজের রুমের সামনে এসে উকি দিয়ে দেখে মিষ্টি এখনো বিছানার এক কোণায় বসে আছে। নিজের চেহারায় একটু রাগী ভাব নিয়ে মামুন আবার রুমে প্রবেশ করে। মামুনকে ভেতরে আসতে দেখে মিষ্টি উঠে দাঁড়ায়। তোমরা বউ শাশুড়ি মিলে কি আমায় পাগল বানিয়ে ছাড়বা? কেন? তুমি বলছো মা বলবে, আর মা বলছে তুমি বলবে, কাহিনী কি? সত্যি কি মা কিছু বলেনি? না। আমাকেই বলতে হবে? থাক, কারো কিছু বলতে লাগবে না, শুনবো না আমি। এত রাগ করেন কেন? বলবো তো, বলো। আজ একটু শরীর খারাপ থাকায় মা ডাক্তার ডেকেছিল, জানেন ডাক্তার এসে কি বলেছে? কি? বুঝে নিন না। বুঝতে পারবো না, তুমি বলো। এমন করেন কেন? বলবে নাকি চলে যাব? বলছি তো। ডাক্তার বলল কি? আমার খুব লজ্জা লাগছে। তবুও বলো। আমি মা হব। মামুন মিষ্টিকে বুকে টেনে নিয়ে কপালে আলতো করে একটা চুমু এঁকে দেয়। মা আমায় আগেই বলে দিয়েছে। এই পাগলি, তোমার চোখে পানি কেন? মা খুব খুশি হয়েছে। তো তুমি কেন কাঁদছো? এতটা খুশি কখনো লাগেনি। কি করব বুঝতে পারছিলাম না, তাই কেঁদেছি। তুমি আসলেই একটা পাগলি। আপনি খুশি হননি? খুব
খুব লজ্জা লাগছে আমার, সারাদিন রুম থেকেই বের হইনি। কেন? কি ভাববে ওরা? 3 মাসে মা হতে চলেছি। এতে ভাবাভাবির কিছু নেই। 3 বছর লাগাবো নাকি? তা নয়, তবুও কেমন না। ধুর পাগলি মেয়ে। আমার অফিসের এক কলিগ তো বিয়ের আগেই সুখবর পেয়ে গিয়েছিল, এরপর বিয়ে করেছে। সেক্ষেত্রে আমাদের কি অত তাড়াতাড়ি হয়েছে নাকি? ঠিক সময় হয়েছে। আচ্ছা বাদ দিন, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। আচ্ছা। এতদিন যাবৎ মিষ্টি সংসারটাকে একা হাতেই সামলাতো, কিন্তু এখন থেকে সাথে আরও 3 জোড়া হাত যোগ হয়েছে। মিষ্টিকে তেমন কোনো কাজই করতে দেওয়া হয় না। রান্নাবান্না সব সানু বেগম রিয়াকে সাথে নিয়ে সেরে ফেলেন। আর মামুন অফিস থেকে ফিরে এসে মিষ্টিকে টুকিটাকি কাজে সাহায্য করে। দিন শেষে ভালোবাসার মানুষটা যখন বুকে জড়িয়ে নেয়, তখন নিজের আবেগগুলো কান্না হয়ে বেরিয়ে আসে। যাকে সুখে রাখার জন্য দিন রাত এক করে দেওয়া হয়, সেই যখন দিন শেষে কান্নায় ভেঙে পড়ে, তখন কারই বা ভালো লাগে? মামুন যখন কান্নার কারণটা জানতে চায়, তখন উত্তর আসে এত সুখ নাকি তার সহ্য হচ্ছে না। মিষ্টি গর্ভবতী থাকাকালীন পুরো পরিবার এতটাই যত্ন করেছে যে খুশির সময়ও মিষ্টি কান্না করে দিত। বড্ড আনন্দে মিষ্টি দিনগুলো পার হতে থাকে। ধীরে ধীরে ডেলিভারির সময় এগিয়ে আসে। 1 মাসের জন্য ছুটি নিয়ে মামুন সারাক্ষণ মিষ্টির পাশেই সময় কাটায়। আর কতদিন লাগবে পাপা ডাক শুনতে? পাপা ডাক শোনার এত শখ? ও মা, কার শখ নাই? বুঝলাম, একটু তো অপেক্ষা করাই লাগবে। একটু জিজ্ঞেস করে দেখব। কাকে? আমার বাবুটাকে। কিভাবে? এই দেখো। মিষ্টির পেটের ওপর কান লাগিয়ে মামুন কথা বলা শুরু করে। ওদিকে মিষ্টি মামুনের কাণ্ড দেখে খিলখিল করে হাসতে থাকে। কি বলছে জানো? কি বলল? আর বেশি দিন অপেক্ষা করা লাগবে না, উনি খুব তাড়াতাড়ি আসতেছে। আপনাকে বলেছে? বলেছে তো। তাহলে আর অধৈর্য হইয়েন না, একটু অপেক্ষা করুন। এছাড়া তো আর কোনো উপায়ও নাই। খালি খালি চিন্তা করেন, শুয়ে পড়েন, অনেক রাত হয়েছে। আচ্ছা তুমিও শুয়ে পড়ো। মামুন মিষ্টির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে দুজনই একসাথে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে মিষ্টির বোবা আর্তনাদে মামুনের ঘুম ভেঙে যায়। দ্রুত বিছানা ছেড়ে উঠে লাইট জ্বালিয়ে দেখে মিষ্টি মুখে আঁচল গুজে দিয়ে কাঁদছে, যার জন্য কোনো শব্দ হচ্ছে না। মুখ থেকে আঁচল সরিয়ে মামুন জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? খুব ব্যথা করছে, আর পারছি না। আমার জাগালে না কেন? দাঁড়াও, মাকে ডেকে আনছি। একটু পর সানু বেগম মামুনের সাথে দৌড়ে রুমে প্রবেশ করে। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়। মাঝরাতে মিষ্টিকে সাথে নিয়ে সবাই হাসপাতালে রওনা দেয়। সানু বেগম রিয়াকে সাথে নিয়ে অপারেশন থিয়েটারে বাহিরে চেয়ারে বসে আছে, আর মামুন দরজার এদিক ওদিক পায়চারি করছে। মামুন, এখানে এসে বসো। না মা, আমি ঠিক আছি। একটু তো সময় লাগবেই, কতক্ষণ এভাবে হাঁটবি? এদিকে আয়। মায়ের ডাকে মামুন চেয়ারে এসে বসে। মা, ভয়ের কোনো কারণ নেই তো? কিসের ভয়? আল্লাহকে ডাক, দেখবি সব ভালোই ভালো শেষ হবে। তুমিও করো। আমি তো করতেছি। ভাই, অত চিন্তা করিস না, ভাবির কিচ্ছু হবে না। তাই যেন হয়। দীর্ঘ 3 ঘন্টা পর অপারেশন থিয়েটারের বাহিরে লাল বাতি বন্ধ হয়ে যায়। মামুন দৌড়ে দরজার সামনে এসে দাঁড়ায়। একটু পর ভেতর থেকে একজন মহিলা ডাক্তার বের হয়। ম্যাডাম, আমার স্ত্রী কেমন আছে? আলহামদুলিল্লাহ, উনি ভালো আছেন। আমার বাবু হয়েছে? হ্যাঁ ভাই, আপনার মেয়ে হয়েছে। তবে সবচেয়ে খুশির বিষয় হলো আপনার যমজ মেয়ে হয়েছে। ডাক্তারের কথায় মামুন ওখানেই হেসে দেয়। সানু বেগম আর রিয়াও ডাক্তারের কথায় খুব খুশি। আমরা ভেতরে যেতে পারবো? না ভাই, একটু পর ওনাকে কেবিনে দেওয়া হবে, তখন দেখিয়েন। ম্যাডাম তাড়াতাড়ি, আর তর সইছে না। চুপ কর পাগলি, এত লাফাচ্ছিস কেন? শুনেছিস তোর যমজ ভাইজি হয়েছে? খুশি না হয় উপায় আছে? মা, শুনেছ? শুনেছি। একটু চুপ কর, ওরা দেখলে কি ভাববে? যা ভাবার ভাবুক, আমার কি। একটু পর মিষ্টিকে কেবিনে দেওয়া হয়। সবাই একসাথে মিষ্টির সামনে এসে দাঁড়ায়। সানু বেগম আর রিয়া দুজন 2 বাচ্চাকে কোলে নিয়ে নেয়, আর মামুন রিয়ার পাশে এসে বসে। আমাদের মেয়ে দেখেছেন? যমজ মেয়ে পড়ে। তুমি কেমন আছো? আপনাদের দোয়ায় খুব ভালো। মেয়েদের দেখেছো? আপনি দেখেছেন? না, দেখুন না। মামুন উঠে মায়ের সামনে এসে দাঁড়ায়। মায়ের কোলে একটা মেয়ে, আর রিয়ার কোলে একটা মেয়ে। মামুন 2 মেয়েকে একসাথে নিজের কোলে নিয়ে নেয়। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছে মামুনের। রিয়া, মা আর মিষ্টি মামুনের দিকে এক নজরে তাকিয়ে আছে। বাবা হওয়ার অনুভূতিটা বুঝি কাউকে প্রকাশ করা যায় না। কেন এতটা খুশি লাগে? পাথরে গড়া হৃদয়ে ছেলেটাও কেন খুশিতে চোখের পানি ফেলে? রাতে রাতে মিষ্টিকে বাড়ি নিয়ে আসা হয়। মিষ্টি বিছানায় শুয়ে আছে, আর পাশে শুয়ে আছে 2টো ছোট্ট পরী। মামুন মেয়েদের মাথার পাশে বসে বাচ্চা বাচ্চা কথা বলছে, আর মিষ্টি মামুনের কাণ্ড দেখে হেসেই যাচ্ছে। আপনি তো মেয়ে চেয়েছিলেন, আপনার মনের আশাই পূরণ হলো। খুশি হয়েছেন? খুব। এখনো পর্যন্ত তোমার কাছে যা চেয়েছি একটু বেশি পেয়েছি। মেয়েও। আপনি যা চেয়েছেন তা পেয়েছেন। এখন যেন আমার ভালোবাসায় কোনো কমতি না থাকে। কমতি থাকবে কেন? এই যে 2 জন নতুন মানুষ এলো, এরাই তো আমার ভালোবাসায় ভাগ বসাবে। আমি ভালো করেই জানি। আরে না, কচু না,
মাও তো এখন এদের নিয়ে থাকবে, কেউ আর আমায় ভালোবাসবে না। কে বলল? আমি জানি কারো ভালোবাসায় কেউ ভাগ বসাতে পারে না। পারে, এখনো একবারও আপনি আমায় বুকে জড়িয়ে নেননি, অথচ মেয়েদের কতবার নিয়েছেন তার হিসেব নেই। হায় খোদা, কি হিংসে রে বাবা। মামুন এগিয়ে গিয়ে মিষ্টিকে বুকে জড়িয়ে নেয়। থাক, এখন এত ভালোবাসা দেখানো লাগবে না, নিজে থেকে তো নেননি। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। আদর করছেন একবারও, আর ওদের কতবার করছেন। হায়, কই জামু আমি? এ দেখি মহা হিংসা, নিজের মেয়েদের প্রতিও হিংসা। আমার ভালোবাসায় কেন ভাগ বসাবে? হ্যাঁ, ওদের যত আদর করবেন তার চেয়ে আমায় বেশি আদর করবেন, মনে থাকে যেন। ঠিক আছে ম্যাডাম, জানেন খুব কষ্ট হচ্ছিল, আপনাকে কতবার ডেকে দিতে বলেছি, কিন্তু ওরা আপনাকে ডাকেনি। খুব মিস করেছিলে বুঝি? আপনি আমার পাশে থাকলে হয়তো আমার এত কষ্ট হতো না। তোমায় আর কখনো কষ্ট পেতে দিব না, সারা জীবন তোমায় এই বুকের মধ্যে আগলে রাখবো, মনে থাকে যেন। থাকবে। ভাবছি দুটো মেয়েকে একসাথে কি করে সামলাবো। পুরো একটা পরিবার এক হাতে সামলে নিয়েছো, আর নিজের মেয়েদের পারবে না? পারবো তো। কখনো ভেবেছেন আমাদের টুইন হবে? ভাবিনি, তবে শখ ছিল। যদি আমারও টুইন হতো, আজ আমার শখও পূরণ হলো। আমায় বেশি বেশি ভালোবাসলে এমন আরও শখ পূরণ হবে। আচ্ছা, টিম হবে? কিসের টিম? একটা ফুটবল টিম? যা শয়তান। মিষ্টিকে একটানে বুকে নিয়ে এসে বলো, কতটা ভালোবাসতে হবে তোমায়? যতটা ভালোবাসলে আপনি সারাক্ষণ আমাকে নিয়ে ভাববেন ততটা। এতটা? 7 মাস যাবত আপনাকে অতটা কাছে পাইনি, অনেক মিস করছি আপনার ছোঁয়া। সব উসুল করে নিব? কি মেয়ে রে বাবা, খুব ভালোবাসি আপনাকে। এই পাগলি, কাঁদছো কেন? আজ তো আমাদের খুশির দিন। এই বাড়িতে আসার পর আমি কখনো কষ্টে কাঁদিনি, কাঁদতে হয়নি। এতটা সুখ আমার ভাগ্যে ছিল যে কষ্টের চেয়ে সুখের পরিমাণটাই বেড়ে গেছে। কান্নাটা তো আমার অভ্যেস ছিল, শুধু কান্নার কারণটা বদলেছি। এখন আর কষ্ট পেলে কাঁদি না, খুশিতে কাঁদি। আমি সত্যিই খুব খুশি। একটা মা পেয়েছি, ননদ নামের একটা বোন পেয়েছি, সারা জীবন পাশের থাকার জন্য আপনাকে পেয়েছি। আর কি চাই বলুন তো? আল্লাহর রহমতে আমাদের কোল আলোকিত করে দুটো মেয়ে এলো। বাকি জীবনটা হাসি খুশি কাটানোর কারণটাও পেয়ে গেছি। এবার আপনি বলুন, কেন কাঁদবো না? মিষ্টিকে শক্ত করে বুকে জড়িয়ে নেন মামুন। সত্যি তো, ভালোবাসার মানুষটাকে সারা জীবন পাশে পেলে আর কি লাগে? ভালো থাকার জন্য কি এটা যথেষ্ট কারণ নয়? যে মানুষটার কল্পনায় আপনি ছাড়া দ্বিতীয় কারো অস্তিত্ব নেই, যে মানুষটা হাজারটা বাধা বিপত্তি অতিক্রম করে আপনাকে জয় করেছে, তার চোখে আপনাকে পাওয়ার আনন্দের অশ্রু থাকবেই। আপনি সারা জীবন তাকেই মন প্রাণ দিয়ে ভালোবাসুন, যে তার ভালোবাসার শক্তি দিয়ে আপনাকে জয় করেছে। বেঁচে থাকুক ভালোবাসা। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।